অনেকদিন আগে একটি সাম্রাজ্য ছিল যার নাম ছিল খাদান। এই রাজ্যটি ছিল অত্যন্ত ধনী ও সমৃদ্ধ। এখানে বিশাল বিশাল নদী প্রবাহিত হতো, যেগুলোতে মাছ দিয়ে ভরপুর ছিল। এই রাজ্যটির মাটি এতটাই উর্বর ছিল যে বছরে 3 বার সেখানে ফসল ফলতো। চারপাশে উঁচু উঁচু পর্বত আর ঘন জঙ্গল ছিল, যা এই রাজ্যকে শত্রুদের হাত থেকে রক্ষা করত। কিন্তু এই খাদানের একটি অন্ধকার সত্য ছিল, যেটিকে মিথ্যার আলো দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। এমন একটা সময় এসেছিল যখন খাদানের ভেতর থেকে এবং বাইরে থেকে অন্ধকারে ডুবেছিল। বৃষ্টি না হওয়ার কারণে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যে মায়েরা মৃত প্রাণী পুড়িয়ে পুড়িয়ে তা তাদের শিশুদেরকে খাওয়াতো। প্রতিদিন মানুষ অনাহারে মারা যাচ্ছিল। তখন সেই রাজ্যের প্রবীণরা একটি অশুভ শক্তিকে আহ্বান করলো, যে একটি বটগাছের নিচে বাস করত। তার নাম ছিল কালবন্ধন। সে ছিল এক রাক্ষস, যার কাছে ছিল জাদুকরী শক্তি। সে গ্রামের বয়স্কদের বলল, আমি তোমাদের সব কষ্ট দূর করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত হলো, খাদানের সবচেয়ে ক্ষমতাবান মানুষ অর্থাৎ রাজাকে 5 বছরের জন্য তোমরা সবকিছু দেবে। পূর্ণ ক্ষমতা, অর্থ, সোনা দানা, নারী, জমি, জামা, সবকিছু। 5 বছর কেউ তার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। কিন্তু 6ষ্ঠ বছরের প্রথম দিনই সেই রাজাকে টেনে হিসড়ে মৃত্যুবনে ফেলে দিয়ে আসতে হবে। তাকে সেখানে কোনো অস্ত্র দেওয়া হবে না, কোনো খাবারও দেওয়া হবে না। সেটি হবে এমন একটি জঙ্গল যেখান থেকে সেই রাজা আর বের হতে পারবে না 5 বছরের আগে, যদি সে বেঁচে থাকে। প্রবীণদের কাছে কোনো উপায় ছিল না, তাই তারা এই শর্তগুলা মেনে নেয়। কালবন্ধন তাদেরকে সতর্ক করে বলেছিল, যদি রাজাকে সেই জঙ্গলে ফেলা না হয় তবে সে তাদের সবকিছু আবার নিয়ে নেবে। তাই সবাই বাধ্য হয়ে এই নিয়ম মেনে নিল, আর সেটা রাজাও জানতো। আর সেখান থেকে এমন এক প্রথা শুরু হলো যা কোনো অভিশাপের চেয়ে কম ছিল না। প্রতি 5 বছর একটি নতুন রাজা আসতো, যে অহংকার নিয়ে খাদানকে শাসন করত। সে অডেল খাওয়া দাওয়া করত, মানুষের উপর অত্যাচার করত, আর এমনভাবে জীবন কাটাতো যেন তার আগামীকাল বলে কোনো কিছু নেই, কারণ তার জন্য সেটা সত্যি ছিল না। রাজ্যের যত আয় হতো সব সে নিজের ভোগবিলাসে উড়িয়ে দিত। ফলে সবকিছু থাকা সত্ত্বেও সাধারণ মানুষ বন্দির মতো জীবনযাপন করত, আর তাদের মনে ধীরে ধীরে জমে উঠত ঘৃণা। এভাবে অসংখ্য রাজা এলো আর চলে গেল। এই নিষ্ঠুর চক্র চলতেই থাকলো। এই রাজ্যেই ছিল একটি ছেলে, তার নাম ছিল সমীর। সবাই তাকে স্যামি বলে ডাকতো। সব বাচ্চারা যখন স্কুলে যেত, স্কুলের বই পড়তো, সে তখন বিভিন্ন রাজ্যে যেত, যে সেখানে দক্ষ মানুষদের কাছ থেকে বিভিন্ন রকমের স্কিল শিখতো। সে অন্যান্য রাজ্যের অনেক বড় বড় সফল রাজাদের লেখা তাদের জীবনীর বই পড়তো স্কুলের বইয়ের জায়গায়। সে বড় বড় অর্থনীতিবিদদের লেখা অর্থনীতির উপর বইগুলো পড়তো। তাই সে মনে মনে ঠিক করেছিল, যদি কখনো সুযোগ পায় তবে সে এই চক্র ভাঙার জন্য কিছু না কিছু করবেই। এদিকে পুরনো রাজার সময় শেষ হয়ে আসছিল। নতুন রাজা নির্বাচনের জন্য তারা একটি পদ্ধতি অবলম্বন করত। একটি শুকনো কুয়ার ভিতরে লটারির মতো করে চিরকুট ফেলা হতো। যে রাজা হতে চাইতো সে নিজের নাম লিখে বড় একটি বক্সে ফেলতো, আর যার নাম উঠে আসতো তিনিই রাজা হতেন। এইবার পুরনো রাজাকে টেনে হিসড়ে মৃত্যু জঙ্গলে ফেলে দেওয়ার পরে নতুন রাজা নির্বাচন হলো, আর সে ছিল সমীর। চিরকুটে নিজের নাম দেখে সমীর অবাক হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে এত রাতারাতি সে রাজা হয়ে যাবে। কিন্তু ভয় পাওয়ার বদলে সমীর সরাসরি রাজ্যের প্রবীণদের একটি প্রশ্ন করলো, আমার কাছেও কি মাত্র 5 বছর সময় আছে? তখন সব উপদেষ্টা একসঙ্গে বলল, হ্যাঁ মহারাজ। এর আগে যত রাজা সিংহাসনে বসেছে তাদের জন্য আয়োজন করা হতো বিলাসবহুল ভোজ আর উৎসব, কিন্তু সমীর রাজা হয়েই এসবের সবকিছু প্রত্যাখ্যান করলো। সে আগের মতোই সাধারণ খাবার খেতে শুরু করলো। সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কিন্তু সমীরের মাথার ভেতর তখন অন্য কিছু চলছিল। সে প্রথম বছরটা অন্য রাজাদের মতো ভোগবিলাসে না কাটিয়ে শেখার মধ্যে কাটালো। রাজ্যের ধারা, অর্থনীতি ও ব্যবস্থাপনায় পারদর্শী ছিলেন। তাদের ডেকে ডেকে কথা বলল। সে রাজ্যের সব সমস্যাকে গভীরভাবে বুঝতে শুরু করলো এবং একে একে সেগুলোর উপর কাজ করা শুরু করলো। মানুষ তাকে দেখে বিভ্রান্ত হয়ে পড়লো। অনেকে বলল, এ তো সবচেয়ে বড় পাগল, যেহেতু মরবেই তাহলে এসব করছে কেন? কেউ কেউ সন্দেহ করলো। ধীরে ধীরে মানুষ যখন দেখলো সে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছে, তাদের সমস্যা শুনছে, সমাধান করে দিচ্ছে, দান করছে, মানুষের উপকার করছে, তখন ধীরে ধীরে কিছু মানুষ তার উপর বিশ্বাস করতে শুরু করলো। প্রথম বছরে সমীর প্রচুর পড়াশোনা করলো, মানুষের সঙ্গে কথা বললো, প্রশ্ন করলো, এমন সব প্রশ্ন যার উত্তর অনেক সময় কারো কাছেই ছিল না। তবু সে শিখা আর বোঝা বন্ধ করেনি। দ্বিতীয় বছর থেকে সে এক অদ্ভুত
কাজ করা শুরু করলো। কিছু মানুষ বিষয়টি লক্ষ্য করলো, কিন্তু অধিকাংশই বুঝতে পারলো না। সমীর আস্তে আস্তে কিছু মানুষকে, কখনো একজন, কখনো 2 জন, কখনো 5 জন, কখনো 10 জন প্রতিদিন রাজ্যের বাহিরে পাঠাতে শুরু করলো। কেউ বুঝতে পারছিল না কেন সে এটা করছে, কিন্তু সবাই অত্যন্ত খুশি ছিল এই ভেবে যে সে আগের রাজাদের মতো তাদের উপর অত্যাচার করছে না। অত্যাচার তো করছিলই না, বরং রাজ্যের অর্থনীতি আরো শক্তিশালী হয়ে উঠছিল। তাই মানুষ বেশ খুশি ছিল। এভাবেই দ্বিতীয় বছরে অনেক মানুষ রাজ্যের বাইরে যাওয়া আসা করতে লাগলো। তৃতীয় বছরে সমীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে শুরু করলো। সে লক্ষ্য করেছিল তার রাজ্যে অনেক মানুষ আছে যাদের বুদ্ধি আছে, শক্তি আছে, কিন্তু কোনো দক্ষতা নেই। তাই সে সবার জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করলো। যারা ভালো কৃষক ছিল তাদের শিক্ষক বানালো, কেউ শিখলো চাষাবাদ, কেউ শিখলো অস্ত্র তৈরি, কেউ শিখলো রাস্তা বানানো। এভাবে সে দক্ষ মানুষদের এক বিশাল বাহিনী তৈরি করলো। যুদ্ধের বাহিনী নয়, দক্ষতার বাহিনী। এরপর এই দক্ষ মানুষদের সে অন্য অন্য রাজ্যে পাঠাতে শুরু করলো কাজ করার জন্য। তারা বাইরে গিয়ে অর্থ উপার্জন করত, সরঞ্জাম ও ফসল নিয়ে ফিরে আসতো। ফলে যা হলো, খাদান আগে থেকেই ধনী ছিল, এখন আরো ধনী হয়ে উঠতে লাগলো। সমীর মানুষের ট্যাক্স কমিয়ে দিল, এতে মানুষ আরো খুশি হলো। বড় বড় পরিবারও ব্যবসার জন্য রাজ্যের বাইরে যেতে শুরু করলো। কেউ কয়েক সপ্তাহে ফিরত, কেউ কয়েক মাসে, আবার কেউ আর ফিরতই না। এতে রাজ্যের প্রবীণরা চিন্তিত হয়ে পড়লো, এসব কি হচ্ছে। সমীরের নিজের বিলাসিতার জন্য সব অর্থ খরচ করার সুযোগ ছিল, কিন্তু সে সরল জীবনই বেছে নিল। খরচ করার বদলে উপার্জন বাড়ানোর দিকে মন দিল, আর সে অর্থে রাজ্য দিন দিন সমৃদ্ধ হতে লাগলো। এভাবেই চলে এলো 5ম বছর। ততদিনে মানুষ তাকে রাজা স্যামি বলে ডাকতে শুরু করেছিল। এবার প্রথমবারের মতো এমন হলো, একজন রাজাকে মানুষ ঘৃণা না করে ভালোবাসতে লাগলো, আর তার বিদায়ের চিন্তায় পুরো রাজ্য সুখাহত হয়ে পড়ল। অনেক মানুষ কাঁদছিল, কিন্তু সমীর কাঁদছিল না, সে হাসছিল। সবাই অবাক হয়ে ভাবলো হয়তো সে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না। বিদায়ের আগে সমীর আবার সবাইকে জিজ্ঞাসা করলো, তোমরা কি মুক্তি চাও? সত্যিকারের খাদান থেকে বের হতে চাও? তাহলে 5ম বছরে আমার সঙ্গে সেই জঙ্গলে চলো। কেউ মরতে চাইতো না, তাই সবাই হাসলো। তারা ভাবলো সমীর মজা করছে। অবশেষে সেই দিন এলো। সমীর রাজ্যকে শেষবারের মতো বিদায় জানায়। অনেকের ইচ্ছে ছিল তার সঙ্গে যাওয়ার, কিন্তু কেউ সাহস করলো না, শুধু একজন ছাড়া। তার নাম ছিল অর্জুন। সে অনেকদিন ধরে সমীরকে অনুসরণ করছিল এবং তার ভক্ত হয়ে গিয়েছিল। সমীর রাজ্য ছেড়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো, আর অর্জুন ভয়ে ভয়ে তার পেছন পেছন চললো। সমীর বলল, ভয় পেও না, শুধু আমার সঙ্গে চলো। জঙ্গলের ভেতর এগোতে এগোতে হঠাৎ অর্জুন জোরে শব্দ শুনতে পেল। সে গভীর বনের মধ্যে কেউ উৎসব করছে। আর যখন তারা সেই মৃত্যুবন পেরিয়ে গেল, তখন তারা দেখলো তাদের সামনে এক বিশাল নতুন রাজ্য, আর সেখানে অনেক মানুষ আগেই দাঁড়িয়ে সমীরকে স্বাগতম জানাচ্ছে। অর্জুন এটা দেখে খুব হতবাক হলো, কিছু বুঝতে পারছিল না সে। সমীর বলল, চিন্তা করো না, সব বুঝিয়ে বলবো। অর্জুন লক্ষ্য করলো এরা তো তাদেরই গ্রামের মানুষ, যারা একসময় গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। সেখানে একটি বড়, সুন্দর কিন্তু সরল প্রাসাদের মতো বাড়ি ছিল, রাজকীয় কিন্তু বিলাসী নয়। সমীরকে ধুমধাম করে স্বাগতম জানানো হলো, সবাই আনন্দ উৎসব করলো। অর্জুন আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সম্ভব? এটা তো সেই মৃত্যুবন হওয়ার কথা, যেখানে আমাদের মরার কথা ছিল। এখানে রাজ্য গড়ে উঠলো কিভাবে? তখন সমীর শান্তভাবে বলল, ধীরে ধীরে 1ম বছরে আমি খুঁজে বের করলাম আসলেই কি এমন কোনো জঙ্গল আছে। পুরো সত্যতা জানলাম, জঙ্গলটা কত বড়, আমার রাজ্যের কোষাগারে কত টাকা আছে, আগের রাজারা কোথায় কোথায় অপচয় করেছে, সব হিসাব করার পরে বুঝলাম সঠিকভাবে বিনিয়োগ করলে এই অর্থ দিয়েই একটি নতুন রাজ্য তৈরি করা সম্ভব। 2য় বছরে আমি গোপনে এই জঙ্গলকে বদলাতে শুরু করি। এখানকার সিংহ এবং বন্য প্রাণীদেরকে অন্য জঙ্গলে পাঠিয়ে দিই, অনেক খাবার দিয়ে। অনুর্বর জমিকে চাষযোগ্য করি, ড্রিপ সেচ পদ্ধতি চালু করি। প্রতিদিন অল্প অল্প করে এখানে মানুষ পাঠাই। 12 মাসে 500-রও বেশি মানুষ এখানে এসে জঙ্গল পরিষ্কার করে। কেউ বুঝতে পারেনি, কিন্তু ছোট ছোট কাজ একসঙ্গে মিলেই বড় পরিবর্তন তৈরি করেছিল। 3য় বছরে বুঝলাম শুধু জঙ্গল পরিষ্কার করলেই হবে না, মানুষকে দক্ষ হতে হবে। তাই কৃষক, খামার, কারিগর সবাইকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠাতে শুরু করি। তাদের গন্তব্য বলিনি, তাই তারা ভয় পায়নি। 4র্থ বছরে এখানে এমন এক ব্যবস্থা তৈরি হলো, মানুষ নিজে নিজেই ব্যবসা শুরু করলো। কেউ ফল ফলাতে লাগলো, কেউ অস্ত্র বানাতে লাগলো। আমি রাজ্যের কোষাগারের অর্থ দিয়ে সেগুলো কিনে খাদানে নিয়ে আসতাম, সেখানে টাকা যেত। এখানে পণ্য আসতো, সেখানে টাকা যেত। এক নতুন অর্থনৈতিক
চক্র তৈরি হলো। যারা খাদানে জমি পেত না, দরিদ্র ছিল, তারা আনন্দের সঙ্গে এখানে এসে বসতি করতে শুরু করলো। ধীরে ধীরে এখানে নিজেরাই খাবার উৎপাদন করতে লাগলো। খাদান থেকে আর খাবার পাঠানোর প্রয়োজন পড়লো না। মানুষ নিজেদের ঘর বানালো, নিজেদের জীবন গড়ে তুললো। আর এভাবেই 5 বছরের মধ্যে মৃত্যুর বন পরিণত হলো জীবনের নতুন রাজ্যে। সমীর শেষবারের মতো অর্জুনের দিকে তাকিয়ে বলল, আমি মরতে আসিনি, আমি মুক্তি তৈরি করতে এসেছি। 5ম বছর খাদানে আমার জন্য শেষ বছর ছিল, একজন রাজার জীবনের শেষ অধ্যায়। কিন্তু এই মৃত্যু রাজ্যে সেটাই হয়ে গেল নতুন ভবিষ্যতের শুরু আমার জন্য। আর যারা আমাকে বিশ্বাস করেছিল তাদের সবার জন্য এক নতুন জীবন শুরু হলো, যেখানে তোমাকেও স্বাগতম। অর্জুন সবকিছু দেখে আনন্দে উৎফুল্ল হয়ে গেল। সে বলল, মানে আপনি শুরু থেকেই শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? সমীর হেসে বলল, না, আমি তো শুরু করেছিলাম একটা নতুন শুরু, যেটাকে বেশিরভাগ মানুষ শেষ ভেবেছিল। আমার ভাগ্যের দরকার ছিল না, শুধু উপরওয়ালার সাহায্য পেয়েছি। আর আমরা মিলে একটা নতুন রাজ্য গড়ে তুলেছি, যেখানে আমরা সবাই হেসে খেলে বাঁচতে পারবো। এখন দেখো বন্ধুরা, এই পুরো গল্পটা যদি তোমরা ভাবো এর সঙ্গে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সম্পর্ক কি, তাহলে আমি বলবো এই গল্পের মধ্যে এমন 7টি শিক্ষা লুকিয়ে আছে যা সত্যি তোমাকে আর্থিক স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারে। গল্পটা যদিও কাল্পনিক, কিন্তু এই 7টি শিক্ষা বাস্তবে ব্যবহার করে একজন মানুষ সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছে। যেমন সমীর খাদান রাজ্য থেকে মুক্তির রাজ্য তৈরি করেছিল, তেমনি যদি তোমার আর্থিক জীবন এখন অন্ধকারে থাকে আর তুমি সেটাকে স্বাধীনতার দিকে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকেও এই 7টি কাজ করতে হবে, যা করেছিল কিং স্যামি। শিক্ষা নাম্বার 1, সংখ্যার স্বচ্ছতা। মুকুট পরার পরপরই সমীর প্রথমে জিজ্ঞাসা করেছিল তার হাতে কত সময় আছে। সে অনুমান করেনি, আশা করেনি, সে স্পষ্ট হিসাব জানতে চেয়েছিল। রাজ্যে কত টাকা আসছে, কত যাচ্ছে, নতুন রাজ্য করতে কত লাগবে, কারণ পরিষ্কার হিসাব ছাড়া কোনো পরিকল্পনা সফল হয় না। শিক্ষা 2, আয় অনুযায়ী জীবন। কিং স্যামি সে চাইলেই অনেক কিছুতেই টাকা খরচ করতে পারত, কিন্তু সে বেছে নিয়েছিল সরল জীবন, কারণ সে জানতো অপ্রয়োজনীয় খরচ করলে তার স্বপ্নে বিনিয়োগ করার শক্তি সে হারিয়ে ফেলবে। শিক্ষা নাম্বার 3, শুধু টাকা জমা নয়, আয় তৈরি করার সিস্টেম। আগের রাজারা শুধু নিজের সম্পদ বাড়াতে চাইতো, তাও মাত্র 5 বছরের জন্য, কিন্তু কিং স্যামি কৃষকদের মাধ্যমে উৎপাদন বাড়ানোর দিকে মন দিল। সে টাকা জমিয়ে রাখেনি, সে এমন সিস্টেম তৈরি করেছিল যাতে টাকা সব সময় তৈরি হতে থাকে। শিক্ষা নাম্বার 4, একাধিক আয়ের উৎস, মাল্টিপল সোর্স অফ ইনকাম। সে শুধু কৃষক পাঠায়নি, সে পাঠিয়েছিল কামার, চিকিৎসক, শিক্ষক, যাতে নতুন রাজ্যে একাধিকভাবে আয় তৈরি হয়। একটা পথ বন্ধ হলে আরেকটা পথ খোলা থাকে, এটাই ছিল তার কৌশল। শিক্ষা নাম্বার 5, মর্যাদা নয়, দক্ষতা ও লেভারেজ। কিং স্যামি অনেক আগেই বুঝতে পেরেছিল, যখন তরুণরা স্কুলে যেত সে দক্ষতার দিকে মনোযোগ দিয়েছিল। তাই সে বুঝে গিয়েছিল যে দক্ষতার গুরুত্ব কাগজে লেখা বইয়ের থেকে অনেক বেশি। তাই সে তরুণদেরকে প্রশিক্ষণ দিয়েছে, চিকিৎসা, কৃষি, নির্মাণ, এমনকি যুদ্ধ কৌশল। কারণ সে জানতো মর্যাদা হারিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, কম্পাউন্ড হয়। আর দক্ষ মানুষই শক্তিশালী সমাজ তৈরি করতে পারে। শিক্ষা নাম্বার 6, কম্পাউন্ডিং এর শক্তি। সে প্রতিদিন অল্প অল্প করে মানুষ প্রস্তুত করেছে, অল্প অল্প করে পাঠিয়েছে। একদিনে খুব বড় কিছু মনে হয়নি, কিন্তু 5 বছরে হাজার হাজার মানুষ চলে গেছে নতুন রাজ্যে। প্রথম বছরে জঙ্গল পরিষ্কার, দ্বিতীয় বছরে বীজ বপন, তৃতীয় বছরে ফসল, চতুর্থ বছরে ঘরবাড়ি, পঞ্চম বছরে সম্পূর্ণ নতুন রাজ্য। শিক্ষা নাম্বার 7, 5 বছরের অঙ্গীকার। সমীরের কোনো বিকল্প ছিল না, 5 বছরের মধ্যেই সব করতে হতো। এটা ছিল তার নন নেগোশিয়েবল কমিটমেন্ট, তাই সে পেরেছিল। তুমিও যদি ঠিক করো আগামী 5 বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবে এবং এর কোনো বিকল্প নেই, তাহলে তুমিও পারবে। আর এটা শুধু গল্প নয়, বাস্তবেও একজন মানুষ এই নীতিগুলো ব্যবহার করে আর্থিক স্বাধীনতা অর্জন করেছেন। আর সেটার উপর আমি পরবর্তী একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।